দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায় এবং প্রতিদিন যে দুজন থাকি সেই দুজনেই আছি। আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা এবং আমার সাথে আছে নীল মাহবুব। এবং আমরা আছি বইমেলা প্রাঙ্গণে, প্রাণের প্রাঙ্গণ যেটাকে আমরা আসলে বলি। এবং সেই প্রাঙ্গণ কিন্তু এই শেষ বেলায়, অর্থাৎ বয়স আসলে যতই শেষ দিকে ঘনিয়ে আসছে ততই কিন্তু বইমেলার ভিতরের যে আবহ, সে আবহ কিন্তু পাল্টাচ্ছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ভিড় একদম শুরু, বইমেলা যখন শুরু হয় তখন থেকে কিন্তু ভিড়টাও আসলে শুরু হয়ে যায়। এবং আজ পর্যন্ত গতকাল ২১ তারিখ গিয়েছে, একদমই পা রাখার জায়গা ছিল না, একদমই না। এবং আজও কিন্তু নীল সেই ভিড়ের একটা ধারাবাহিকতা আছে। আজও কিন্তু মাত্র মেলার শুরু, বেশ ভিড়, বেশ ভিড়। এবং আজ ২২ তারিখ এবং আজ পর্যন্ত প্রায় ১,০০০-এর উপরে নতুন বই কিন্তু এই বইমেলায় এসেছে এবং গতকাল ৩০৭টি নতুন বই এসেছে। আমরা সেই খবরটাও আসলে জানিয়ে দিলাম। এবং প্রতিদিনই বইমেলায় নতুন বই আসছে। যেমন আমার হাতে একটি বই আছে, অন্তহীন বিতর্ক যাত্রা। এটিও কিন্তু এই বইমেলার নতুন একটি বই এবং লিখেছেন বুলবুল হাসান। এবং বুলবুল হাসান আমাদের সাথে আছেন। কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। প্রথম বই প্রকাশের যে আনন্দ, সেটা সন্তানের বাবা হবার আনন্দের মতো। কাজেই আজকের দিনটি আমার জন্য খুব স্পেশাল। প্রথম বই প্রকাশের আনন্দ কেমন এটা আমরা জানতেই চাইনি, কিন্তু আপনার মানে প্রথম বইয়ের আনন্দটা আসলে এরকমই হয়, মানে আমি সেটাই আসলে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এই যে অন্তহীন বিতর্ক যাত্রা, মানে একটি আত্মজীবনীর খসড়া, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আপনার যে দীর্ঘ পথ পরিক্রমা বিতর্কের সাথে, বিতর্ক আপনাকে কি দিয়েছে আসলে? সবচেয়ে কঠিন প্রশ্নটা আপনি করলেন, কিন্তু আই লাভ টু আনসার দিস কোয়েশ্চেন। আমার কাছে যেটা মনে হয় যে প্রথম দিকে আমি বিতর্ক করতাম, যে বিতর্ক করে ট্রফি জিতবো, সফলতা আসবে, সবাইকে চিনবে। কিন্তু একটা পর্যায়ের পরে আমি বুঝতে পারলাম যে বিতর্কের শক্তি অপরিসীম। বিতর্কের ভেতর দিয়ে সত্য এবং সুন্দরের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। তো এই যে সত্য এবং সুন্দরের কাছাকাছি পৌঁছে যাওয়ার যে একটা তাগিদ, একটা আকাঙ্ক্ষা, সেটির ভেতর দিয়ে কিন্তু সমাজের পরিবর্তন হয়। তো কাজেই আপনার প্রশ্নের উত্তরে এক কথায় যদি বলি যে সমাজকে বদলে দেওয়ার ধনাত্মকভাবে এই যে আকাঙ্ক্ষাটা আমি অর্জন করেছি বিতর্কের ভেতর দিয়ে, সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় অর্জন। আচ্ছা, সেই যাত্রাটা অন্তহীন বলতে চেয়েছেন আপনি? কারণ বিতর্ক সব জায়গায়। আমি একসময় বিতর্ক করতাম, এখন সাংবাদিকতা করি। আমি এখন লন্ডনে থাকি এবং সাংবাদিকতা করতে গিয়ে আমি দেখলাম যে বিতর্কের যে অভিজ্ঞতা, বিতর্কের যে দক্ষতা এবং বিতর্কের যে এথোস, ভ্যালুস, সেটা আমার পেশাগত জীবনেও প্রয়োগের সুযোগ রয়েছে। কাজে এই যাত্রা কখনো শেষ হয় না এবং এটি কিন্তু বৈষয়িক কোনো ব্যাপার না, এটা খুব আদর্শিক একটা ব্যাপার। কাজে যতদিন পৃথিবী থাকবে ততদিন এই আদর্শিক যাত্রাটা চলতে থাকবে। এ কারণেই আমি নাম দিয়েছি অন্তহীন বিতর্ক যাত্রা। আচ্ছা, শেষ একটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে জীবন আসলে কতটা তর্কের ঊর্ধ্বে, নাকি জীবন মানেই আসলে বিতর্ক? ওই যে একটা কথা আছে না, যে তর্কে বহুদূর। আমার কাছে মনে হয় যে জীবনটা তর্কের ঊর্ধ্বে নয়, এবং তর্ক আছে বলেই, বিতর্ক আছে বলেই জীবন বহুমাত্রিক, বৈচিত্র্যপূর্ণ। না হলে এটা খুবই একরৈখিক হয়ে যেত। একরৈখিক হলে আসলে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধি আসে তারে। একটা নদীর জড়তা কখন তৈরি হয়? যখন সে গতি হারায়, তাই তো? বিতর্ক ছাড়া জীবন হচ্ছে গতিহীন। হ্যাঁ, জড়তায় অচলায়তন আক্রান্ত হয়, অচলায়তন ভর করে। তো কাজে আমি মনে করি যে জীবনের বহমানতার জন্য বিতর্ক প্রয়োজন। দারুণ বলেছেন, ধন্যবাদ। এবং আমরা চাই যে অন্তহীন বিতর্ক যাত্রা, এটি আসলে এই যে যারা পাঠক আছে, পাঠকের তর্ক এবং বিতর্কের যে জীবন, সেই জীবনে সেটা হচ্ছে যে এই বাংলাদেশের বিতর্কের যে বইগুলো রয়েছে, প্রত্যেকটাই কিন্তু নিয়ম কানুন নিয়ে, কাঠামো কেমন হবে, বিতর্ক শিখলে কিভাবে ট্রফি জেতা যায়। কিন্তু এই বইটি কিন্তু একটা উপন্যাস, এটার মধ্যে লিটারারি ভ্যালুজ রয়েছে এবং বিতর্কের যে ওয়াইডার একটা লক্ষ্য, সেটি রয়েছে। কাজে এটা খুবই নতুন, যারা বিতর্ক করতে চান কিশোর এবং তরুণদের জন্য একটা নতুন আঙ্গিক নিয়ে এসেছে। মানে মফস্বলের একটা কিশোর আসলে স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণের যে যাত্রাটা, নিশ্চয়ই এটি আসলে যারা স্বপ্ন দেখে তাদের জন্য দারুণ একটি বই হবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং এই যে বইমেলায় সূচনা আমরা যেটা দেখি, সেটি হচ্ছে যে যাদের নতুন বই বের হয় তারা তো আসেই, কিন্তু আবার অনেকের সাথে কিন্তু পুরো পরিবার আসলে চলে আসে। মানে বই একটি কিন্তু পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেক, এবং সবার মধ্যে একটা আনন্দ কাজ করে। আপনার যে বইটি আছে একটু বলতে চাই যে বাংলাদেশের স্বপ্ন ২৪-এর গণ অভ্যুত্থান, এবং ডাক্তার ওয়াজেদ খান আপনি লিখেছেন। এবং আপনার মুখবন্ধ আমি পড়ছিলাম, সেখানে আপনি বলছেন যে নির্বাচন, আমি একটু লাইনটা হারিয়ে, নির্বাচন গণতন্ত্রের শেষ কথা নয়, এবং আপনি বলছেন যে রাজনীতির সংস্কার আগে প্রয়োজন। একটু যদি বলেন। গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান সরকার যে রাষ্ট্র সংস্কারের
এই উদ্যোগ নিয়েছে। এই রাষ্ট্র সংস্কারে আমি মনে করি প্রথমেই প্রয়োজন রাজনৈতিক সংস্কার। বাংলাদেশে আজকের যে সংকট সেটা সামাজিক এবং অর্থনৈতিক সংকটের চেয়েও ভয়াবহ সংকট হলো বাংলাদেশের রাজনৈতিক সংকট। রাষ্ট্র যতদিন থাকবে এদেশে রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক নেতাকর্মী থাকবে। এই রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দিন শেষে এই রাষ্ট্র পরিচালনা করবে। এখন অন্যান্য সংস্কার যদি হয় এবং রাষ্ট্রের সংস্কার এর মধ্যে যদি রাজনৈতিক সংস্কারকে অগ্রাধিকার না দেওয়া হয়, তাহলে আগে যেভাবে 12টি নির্বাচনের মধ্যে দেশ ঘুরপাক খাচ্ছিল, ত্রয়োদশ সংসদ নির্বাচন হলে এ রাষ্ট্র আবার সেই দিকে চলে যাবে। তো আমরা চাই না হাজারো প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক সংস্কার প্রয়োজন, রাজনৈতিক মন মানসিকতা প্রয়োজন, যার মধ্য দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র কায়েম হবে, মানুষের অধিকার কায়েম হবে, সামাজিক ন্যায় বিচার হবে, মানুষের মাঝে যে বৈষম্য, এই বৈষম্য দূর হবে। এই বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র বিনির্মাণে আজকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আমরা চাই না আবার এই রাষ্ট্রটি, এই দেশটি আবার সেই পর্যায়ে ফিরে যাক। বাংলাদেশ একটি রাষ্ট্র, একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র হবে। বাংলাদেশের মানুষ সুনাগরিক হবে, এটা আমাদের কাম্য। বাসা এবং বাড়ি এক জিনিস না, প্রত্যেক বাসাই বাড়ি না, প্রত্যেক বাড়ি বাসা। প্রত্যেকটা রাষ্ট্রই একটা দেশ, কিন্তু প্রত্যেকটা দেশ একটা রাষ্ট্র নয়। আজকে আমরা চাই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্রে তৃণমূল পর্যায়ে মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ তাদের সমান অধিকার পাবে। এজন্যই আমরা বলবো এই সরকারকে সব সংস্কারের আগে আপনারা রাজনৈতিক সংস্কারের দিকে মনোনিবেশ করেন। ধন্যবাদ। সংস্কার হলে দেশ এগিয়ে যাবে, সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার সুযোগ আমরা আপনারা সবাই পাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই স্বপ্নটা আমরাও দেখি এবং পরিবারের সবাই এসছেন। একটু একজনের কাছে জানতে চাই, কেমন লাগছে এই যে নতুন বইমেলা এবং এই যে পরিবারের এত লোকজন? খুবই ভালো লাগছে। আসলে এই বইটিতে বাংলাদেশে যে এত বড় একটা বিপ্লব ঘটেছে, সেই যে পরিবর্তনটা যে আমরা আসছে এবং সংস্কারের মাধ্যমে যে এই মানে বৈষম্যহীনতা আসতেছে, তো সেটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। দেখা যাক পরবর্তী বাংলাদেশ কিভাবে আমাদেরকে আরও অনেক বেশি শিক্ষা দেয়। এবং ডক্টর ওয়াজেদের যে এই বাংলাদেশের স্বপ্ন ও 24-এর গণঅভ্যুত্থান, এই বইটি আশা করছি সবাই আপনারা পড়বেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের হাতে আসলে সময় একদমই কমের দিকে এবং আমাদের কাছে আরও অনেক লেখক আছে। একটু যদি সূচনা কথা বলো। নীল, আমি তো আসলে স্বপ্ন থেকে সাফল্য বইটা দেখছিলাম মামুন মুস্তফার, তার থেকে একটু শুনতে চাই বইটি সম্পর্কে। একটু সংক্ষেপে যদি বলেন এই বইটি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। এই বইটি আসলে আমরা যে উদ্দেশ্যে আসলে এখানে করার চেষ্টা করেছি, আমরা অনেকেই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি না। তো স্বপ্ন দেখারও একটা আর্ট আছে। বলা হয় এমন স্বপ্ন দেখুন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না। সো আসলে আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন আমাকে ঘুমিয়ে ফেলে। সো মূলত যারা স্বপ্নবাজ, যারা আসলে জীবনে সফলতা চায় এবং যারা আসলে লাইফে একটা ডেস্টিনেশন চায় যেখানে তাদের আসলে আত্মতৃপ্তি থাকবে, তো কীভাবে সেই আত্মতৃপ্তি পাওয়ার জন্য সে স্বপ্নটা দেখতে হয়, তেমন কিছু জাদুকরী ফর্মুলা এবং পৃথিবীতে যারা আসলে সফল হয়েছেন বিভিন্নভাবে, তারা আসলে কীভাবে স্বপ্ন দেখেছেন এবং কীভাবে আসলে সাফল্যের শিখরে পৌঁছেছেন, সেই রকম দৃষ্টি দিয়ে এই বইটিকে রচনা করা হয়েছে। এটি মূলত যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আসলে সফলতা চায় সেই সমস্ত মানুষদের জন্য একটি দিক নির্দেশনা নিশ্চয়ই। এবং আপনার এই বইটি পড়ে যারা স্বপ্ন দেখছে তারা আসলে সফলতা পাক। একটু আপনার কাছে খুব সংক্ষেপে যদি বলেন, লাল পাহাড়ের রাজপুত্তুর সারোয়ার রানার একটি বই এবং এটি দেখেই মনে হচ্ছে শিশুদের একটি বই। লাল পাহাড়ের রাজপুত্তুর, খুব সংক্ষেপে। ধন্যবাদ। আমার গল্পটা আসলে শিশুদের বিনোদনের পাশাপাশি একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা প্রকৃতি এবং আমাদের বাচ্চাদেরকে যার প্রকৃতির সাথে যাতে থাকে, পশু পাখির প্রতি ভালোবাসা এবং এই আমাদের যে ভয়কে পুঁজি করে যেভাবে একটা সমাজে কুসংস্কার চালু হয় সেটা ভাঙার জন্য আমি গল্পের মাধ্যমে আমি শিশুতোষ গল্প হিসেবে সহজ ভাষায় আমি পাঠকের সামনে উপস্থাপন করেছি। এবং লাল পাহাড়ের রাজপুত্তুর পড়ে শিশুদের সমস্ত ভয় তারা জয় করুক, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। অসংখ্য ধন্যবাদ। নীল, আমি আসলে লাল পাহাড়ের রাজপুত্তুরের গল্প শুনছিলাম। নীল, তোমার কাছে কি গল্প আছে? আমার কাছে যে বইটি আছে সেই বইটির কথা আমি বলবো, তবে তার ভিতরের একটি লেখা আমি পড়তে চাই। সেটি হচ্ছে, বলা নেই কওয়া নেই, পেন্সিলটা হঠাৎ উঠে দাঁড়ায়, বলে তুমি আমাকে আঁকলে তো, এবার আমিও তোমাকে আঁকবো।
বইয়ের নাম হচ্ছে ইফা ও জাদুর পেন্সিল। গল্প বাহ। হচ্ছে মাসুম মাহমুদ এবং অলঙ্করণ মানব। এই যে পেন্সিলও বললো যে আঁকবে, পেন্সিল দিয়ে আসলে কি এঁকেছেন এখানে ছোটদের জন্য? আসলে ওই ইফা একটা ছোট বাচ্চা চরিত্র। ও হচ্ছে একটা মানে হঠাৎ করে ওর মনের খেয়াল একটা পেন্সিলের ছবি আঁকে। তো ওই যে বলা নেই কোয়া নেই, আপনি যেটা পড়লেন যে পেন্সিলটা উঠে দাঁড়ায়, ও যখন পেন্সিলের ছবিটা আঁকবে তো পেন্সিলটা উঠে দাঁড়ায় ইফাকে বলে যে তুমি আমাকে আঁকছো তো আমিও তোমাকে আঁকবো। মানে গল্পের শুরুটা হচ্ছে এরকম একটা চমকপ্রদ 2-3টা লাইন দিয়ে আর কি। এবং এই বইতে ইফা ও জাদুর পেন্সিল দিয়ে আসলে শিশুদেরকে কোন বিষয়গুলো শেখাতে চেয়েছেন বা জানাতে চেয়েছেন? আমি আসলে কিছু শেখাতে চাইনি, আমি ওই শিশুদেরকে একটা নিখাত একটা আনন্দ দিতে চেয়েছি, একটা বিনোদন। শেখার তো আসলে অনেক কিছু আছে, অনেক লেখার মধ্যে দিয়ে শিশুরা অনেক কিছুই শেখে। শেখার বই সেটা আলাদা একটা জিনিস, কিন্তু এই যে আনন্দ, সে যে আনন্দটা পেলো বা আনন্দটা একটা বই পড়ে পাবে, এটাও একটা বড় শেখা। মানে আনন্দ সহিত বড় হওয়া, এটাও একটা বড় শেখা। সে মানে নির্দিষ্ট করে শেখার জন্য আলাদা বই লেখাই যায়, অনেক মেসেজ দিয়ে, অনেক গল্প থেকে মানুষ মেসেজ পায়, এগুলো লেখাই যায়। কিন্তু আমি আসলে এইভাবে ভেবে গল্পটা লিখি না, আমি জাস্ট ওই একটা লাইনই লিখেছিলাম, তারপর এটা কখন গল্প হয়ে গেছে আমি নিজেও জানি না। এবং এখন পর্যন্ত আমি যত বাচ্চাদের গল্প লিখেছি, এটা আমার নিজের কাছে সবচেয়ে প্রিয় গল্প। এবং আমারও ভালো লাগছে। আমরা একদম শেষের একটি ছড়া পড়তে চাই যে ইফা কি একটা বলতে চাইলো, আহারে অমনি মায়ের ডাক, ওঠো ইফা সকাল হয়েছে, স্কুলে যেতে হবে। এবং আমাদেরও কিন্তু বিদায় নিতে হবে। দারুণ একটি বই, ইফা ও জাদুর পেন্সিল, মাসুম মাহমুদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আমাদের তো আসলে গল্প করতে ভালোই আমাদের লাগে। স্কুলে যেতে হবে না, কিন্তু আমাদের আমাদের বিদায় বিদায় নিতে নিতে হবে। হবে। এবং এই যে বইমেলা প্রাঙ্গণ থেকে বিদায় নিতে কিন্তু আমাদেরও আসলে খারাপ লাগে, কারণ মনে হয় যে যারা আমাদের সাথে যুক্ত আছে তাদেরকে বইমেলার সব গল্পগুলো জানিয়ে দিই। একেবারে নীল, কারণ আমরা যা আমাদের দেখা পুরোটুকুই জানাতে ইচ্ছে হয়, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে হয়ে ওঠে না। তবে আমরা বলছি যারা এখনো বইমেলায় আসেননি তারা বইমেলায় আসুন, এবং যারা বইমেলায় আসছেন কিন্তু এখনো কোনো বই কেনেননি তারা একটি করে হলেও বই কিনুন, বইকে ভালোবাসুন। শেষ আর করতে আমাদের হবে। সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।